তাহলে স্টুডেন্ট, এর আগের দিনে আমরা সময় তালিকা রচনার নীতি, সময় তালিকা কী করে রচনা করা হয়, খসড়া রচনার নীতি, এইসবগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর যদি না পেরেছো তাহলে তোমরা আবার কলেজের ওয়েবসাইটে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তো আজকে আমরা পড়তে যাচ্ছি নতুন কিছু বিষয়। সেগুলো হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে, শিশুদের প্রাণোচ্ছলতা, প্রাণবন্ত মাধ্যমিক শিশু এবং পাঠ্যপুস্তক, এই সব ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে পড়ব। তাহলে চলো দেখা যাক এই সব ব্যাপারের মধ্যে কি কি আছে। তাহলে এবারে আমরা পড়ব গুপ্ত বা লুক্কায়িত পাঠ্যক্রমের ধারণা। কি কি ধারণা আছে সেগুলো একটু আলোচনা করব। সেখানে কি বলা হচ্ছে, লুক্কায়িত পাঠ্যক্রম প্রথাগত পাঠ্যক্রমের মধ্যে ব্যক্ত থাকে না, ঠিক আছে, কিন্তু পরোক্ষভাবে বিদ্যার্থীদের সামাজিক, নৈতিক বা আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। এই ধরনের পাঠ্যক্রমকে অব্যক্ত বা হিডেন পাঠ্যক্রম বলে অভিহিত করা হয়। এখানে লিখিত পাঠ্যক্রমের মতন প্রত্যক্ষভাবে বিদ্যার্থীদের মধ্যে অভিজ্ঞতা বিতরণের কোনো ব্যবস্থা থাকে না। এই হচ্ছে লুক্কায়িত পাঠ্যক্রমের ডেফিনেশন। তাহলে তোমরা এটা কিন্তু ডেফিনেশন লিখতে হবে, 2 নম্বরের কোশ্চেন আসতে পারে। এরপরে তোমাদেরকে লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো কিন্তু জানতে হবে। তাহলে আমি লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলোকে মোটামুটি 5টি ভাগে ভাগ করেছি। আমরা এগুলোকে এবার ডিটেলসে পড়ব, এই 5টি ভাগে আলাদাভাবে পড়ব। তাহলে প্রথম কি আছে, লুক্কায়িত পাঠ্যক্রমের সবটাই অলিখিত, কিন্তু বিদ্যালয় পাঠ্য পরিক্রমায় সেই শিক্ষার উপযোগী উপাদানগুলি বিদ্যার্থীদের মধ্যে সহজেই সঞ্চারিত হয়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে কি বলা আছে, বিদ্যার্থীরা এর উপকরণগুলি সম্পর্কে অবহিত না থাকলেও শিক্ষক বা বিদ্যালয় লুক্কায়িত পাঠ্যক্রমের উপাদানগুলি সম্পর্কে অবগত থাকে। এটি হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা আছে, বিদ্যালয়ের দৈনিক কার্যক্রমের মাধ্যমে এই পাঠ্যক্রমের উপকরণগুলি অনুসৃত হয়ে থাকে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি ও পরিচালনার মধ্যে দিয়ে শিক্ষামূলক পরিস্থিতিতে এই ধরনের পাঠ্যক্রমের প্রকৃতি ও সংগঠনের পরিস্ফুটন ঘটে। এটি হলো 4 নম্বর পয়েন্ট। লাস্ট 5 নম্বর। তাহলে 5 নম্বর পয়েন্টে কি লেখা আছে, লিখিত পাঠ্যক্রমের উপজাত ফল হলো অলিখিত পাঠ্যক্রমের উপাদান। তাহলে লিখিত যে পাঠ্যক্রম আছে আমাদের হাতে, তার ফল হলো অলিখিত পাঠ্যক্রমের উপাদান। এই হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদের পরবর্তী আলোচ্য বিষয় হলো শিশুদের প্রাণোচ্ছলতা বা স্থিতিস্থাপকতার সূত্র। কিভাবে আমরা শিশুদেরকে প্রাণোচ্ছল রাখতে পারি, এইগুলোকে আমি এই সূত্রগুলোকে মোটামুটি 8টা ভাগে ভাগ করেছি। এই 8টা ভাগে ভাগ করে আমরা এটাকে ডিটেলসে আলোচনা করব। তার মধ্যে প্রথম ভাগে আমি কি রেখেছি, 1 নম্বর সম্পর্ক স্থাপন করা, ঠিক আছে। তাহলে 2 নম্বরে কি আছে, অন্যদের সাহায্যার্থে নিজের শিশুকে সাহায্য। 3 নম্বর পয়েন্ট, প্রতিদিনের একটি সময় তালিকা পালন। 4 নম্বর পয়েন্ট, বিরতির ব্যবস্থা। 5 নম্বর পয়েন্ট, শিশুদের আত্মপরিচর্যা শেখানো। 6 নম্বর পয়েন্ট, লক্ষ্য পূরণে চেষ্টা করা। 7 নম্বর পয়েন্ট, আত্ম আবিষ্কারের সুযোগ। 8 নম্বর পয়েন্ট, পরিবর্তন জীবনের অঙ্গ। এগুলো নিয়ে আমরা এবারে ডিটেলসে আলোচনা করব, প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে। আমাদের 1 নম্বর পয়েন্ট, সম্পর্ক স্থাপন করা। তাহলে এখানে কি বলা হয়েছে না, শিশুদেরকে সহানুভূতিশীল হয়ে উঠতে হবে, করে তুলতে হবে। অ্যাকচুয়ালি আমাদেরকে যখনই আমরা শিশুদেরকে সহানুভূতিশীল করে তুলব, তখন শিশুরা একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন
তৈরি করতে পারবে। এমনকি শুধু যে শিশুদেরকে সহানুভূতিশীল তৈরি করলেই হবে তা নয়, শিশুদেরকে অন্যের ব্যথা অনুভব সংবেদনশীলতার সঙ্গে মানিয়ে চলতে শেখাতে হবে। যখন সেই শিশুটি অন্যের ব্যথা সহানুভূতিশীলতা বা সংবেদনশীলতার সঙ্গে মানিয়ে চলতে শিখবে, তখন সে কী করবে, নিজেই বন্ধুত্ব তৈরি করতে শিখবে। আর এই বন্ধুত্ব তৈরি করা, কখন আমরা একজনে অপরজনকে বন্ধুত্ব করি, যখন সে তার আমার বা আমি তার সুখে দুঃখে কাজে লাগি। তাহলে সেই যদি তাদের মধ্যে অপরের ব্যথা বেদনা সম্বন্ধে অনুভূতি না থাকে, তাহলে তারা তো লোকের সুখে দুঃখে কাজ করতে পারবে না, তার জন্য তাদের লোকের সঙ্গে সম্পর্ক স্থাপনও করতে পারবে না। তাহলে এই সম্পর্ক স্থাপনের জন্য আমাদের কি করতে হবে, শিশুদের মধ্যে সহানুভূতিশীলতা, লোকের ব্যথা বেদনা সম্বন্ধে অনুভূতি, এই সবগুলো জাগিয়ে তুলতে হবে। এমনকি স্কুলে যাতে কোনো একটি শিশু একাকিত্ব ফিল না করে, সেই দিকেও স্কুলের কিন্তু যে শিক্ষকদেরকে সেদিকে নজর রাখতে হবে। নেক্সট, অন্যদের সাহায্যার্থে নিজের শিশুকে সাহায্য। দেখো এখানে কি বলা হচ্ছে, শিশু দল যখন একটা শিশু যখন নিজে অসহায়তা বোধ করে, ঠিক আছে, তখন কি করতে হবে, তখন তাকে অন্যদের সাহায্য করার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। কখন অসহায় বোধ করে, যখন একটা শিশুর কাছে কোনো কিছু করার থাকে না, তখন সে নিজেকে অসহায় বোধ করে। তাহলে সেই অবস্থায় তাকে কী করতে হবে, অন্যদেরকে যাতে সে সাহায্য করতে পারে সেই দিকে তাকে উৎসাহ দান করতে হবে। অন্যদেরকে কিভাবে সাহায্য করবে, যেমন তাদেরকে ছোটো ছোটো কিছু কাজ দেওয়া, যেগুলো তারা নিজেদের ইচ্ছা মতন করতে পারবে। এমনকি কিছু ছোটো ছোটো ভলেন্টিয়ারি ওয়ার্ক, যেগুলো সমাজসেবামূলক কাজ, ঠিক আছে, লোককে জল দেওয়া, এইসব টাইপের কাজগুলো যদি শিশুদেরকে করতে শেখানো যায় প্রথম থেকে, তাহলে কি হবে, অন্যদের সাহায্য করার ইচ্ছাটা তাদের মনে প্রথম থেকেই গড়ে উঠবে। তাহলে তারা সামাজিক হবে, এমনকি আমরা সেই মূল্যবোধের চ্যাপ্টারে পড়েছিলাম যে তাদেরকে সামাজিক হবে, এমনকি তারা ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। 3 নম্বর, প্রতিদিনের একটি সময় তালিকা পালন। আমরা যখন সময় তালিকা পড়েছিলাম বা রুটিন পড়েছিলাম, তখন আমি বলেছিলাম যে জীবনের রুটিন বা সময় তালিকা খুব একটা ভাইটাল ব্যাপার, ঠিক আছে। তাহলে এই শিশুদেরও সেই রুটিনের আন্ডারে আনতে হবে, তাদেরকে সময় তালিকা ভুক্ত করতে হবে। একটা শিশু যখন স্কুলে যায়, ঠিক টাইমে স্কুলে যাওয়া, ঠিক টাইমে টিফিন খাওয়া, এমনকি ঠিক টাইমের মধ্যে টিফিন খাওয়া, নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করা, এমনকি ঠিক সময়ে বাড়ি ফিরে আসা, এই সব কাজের মধ্যে শিশুকে কি করা হয়, তাদেরকে সময় তালিকার অন্তর্ভুক্তিকরণ করা হয়, ঠিক আছে। তাহলে শিশু যদি নিয়মানুবর্তিতা, সহানুবর্তিতা এবং শৃঙ্খলা রক্ষা, শিশুদের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা আর শৃঙ্খলার রক্ষার যদি দায়িত্ব শিশুদেরকে নিজেদেরকে দেওয়া হয়, যেগুলো আমরা মুক্ত শৃঙ্খলায় পেয়েছিলাম, নিজে থেকে শেখা, এগুলো যদি শিশুদেরকে নিজেদেরকে করতে দেওয়া হয়, তাহলে শিশুরা কী হবে, স্বাবলম্বী হতে পারবে নিজেদের থেকেই। 4 নম্বর পয়েন্ট, বিরতির ব্যবস্থা করা। এখানে কি বলা হচ্ছে যে আমি রুটিনের মধ্যে একজন শিশুকে মানুষ করছি, অবশ্যই সেটা ভালো, রুটিন মেনে চলা, রুটিনকে ফলো করা, অবশ্যই সেটা ভালো। কিন্তু রুটিন বলতে যদি আমি তাদেরকে সারাদিনে হোয়াট ইজ ডুজ অ্যান্ড হোয়াট ইজ ডোন্টস এর মধ্যে রেখে দিই, যে কি করা উচিত তোমার, কি না করা উচিত। রুটিন আমাদেরকে অ্যাকচুয়ালি কী শেখায়, কি করব আর কি না করব। এই ক্লাসের সময় চুপচাপ বসে পড়া শুনবে, স্যারের প্রশ্নের উত্তর দেবে, স্যারকে সাইলেন্টলি শুনবে, এসব হচ্ছে আমাদের রুটিন, ঠিক আছে। কিন্তু যখন ব্রেক হয়, যখন বিরতি হয় স্কুলে, তখন কিন্তু স্টুডেন্টরা খাওয়ার সময় একটু যে মারামারি করলো কিনা, কিংবা কারো খাবার একটু লোকে একটু ছিনিয়ে খেলো কিনা, সেই ব্যাপারটার উপরে কিন্তু অতটা দৃষ্টিপাত করা হয়নি। যদিও এটা উচিত নয়, তাতেও কিন্তু এটা দৃষ্টিপাত করা হয় না, কারণ সেটা বিরতির সময়, স্টুডেন্টরা নিজেদের মতন করে নিজেদেরকে রাখতে চায়। তাই এই বিরতির ব্যবস্থা করা সমস্ত জায়গাতে খুব জরুরি। 5 নম্বর পয়েন্ট, শিশুদের আত্মপরিচর্যা শেখান। এই আত্মপরিচর্যা মানে নিজেকে যত্ন করে নিজেই গড়ে তোলা। তাহলে এই আত্মপরিচর্যার ব্যাপারটা যদি শিশুদের মধ্যে না থাকে, সব সময় তো তাদেরকে কোনো অভিভাবক বা টিচার তাকে গাইড করতে যাবে না, তাহলে তাকে নিজের আত্মপরিচর্যা নিজেকে করতে হবে, এটা খুব প্রয়োজনীয়।
কারণ সমস্ত টিচার সবসময় তাকে টিচার বা অভিভাবকরা তাদের কাছে রোল মডেল হিসাবে কাজ করবেন ঠিকই, আইডিয়াল হিসাবে কাজ করবেন ঠিকই, কিন্তু সে যদি নিজেই নিজেকে ঠিক না করতে পারে, যেটা আমি আগেও তোমাদেরকে আলোচনা করেছি যে মুক্ত শৃঙ্খলার জায়গাতে শিশুকে নিজেকে শৃঙ্খলিত করতে হবে, নিজেকে প্রুনিং করতে হবে, ঠিকঠাক করতে হবে। তাহলে সেই ব্যাপারটা যদি শিশুদের নিজেদের আত্মমর্যাদা যদি পরিচর্যা করতে না শেখে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা আসবে না। কারণ স্টুডেন্টদের যদি নিজেদের শৃঙ্খলিত হতে চায়, তাদের মধ্যে আত্মমর্যাদা পরিচর্যার ব্যাপারটা কিন্তু থাকা জরুরি। তাই শিশুদেরকে কী বলতে আত্মপরিচর্যার ব্যাপারটা ভালো করে শেখাতে হবে। টিচাররা যাতে শেখান বা অভিভাবকরা যাতে শেখান, সেদিকে একটু দৃষ্টিপাত করতে হবে। 9 নম্বর পয়েন্ট, লক্ষ্য পূরণে চেষ্টা করা। সবারই জীবনে কিন্তু পার্টিকুলারভাবে কিছু লক্ষ্য থাকে, আমরা জানি আমাদেরও জীবনে আছে। তেমন প্রত্যেকটা শিশু তারা প্রথম স্টেজ থেকে কিন্তু এখনকার শিশুরা তারা লক্ষ্য নির্দিষ্ট করতে শেখে। সেটা তোমরা বলতে পারো যে কোনো মহাপুরুষকেই স্মরণ করা হোক, কিংবা এই যে এখন যে মোবাইল বা টিভির দুনিয়া এসে সেখানে দেখে কোনো ফেমাস লোকের জীবনী দেখেই তারা হোক, তারা কিন্তু একটা লক্ষ্য ঠিক করে। তাহলে আমাদেরকে যারা টিচার আছেন কিংবা অভিভাবক আছেন, তাদেরকে প্রথম থেকে সেই শিশুর লক্ষ্য কী সেই জিনিসটা নির্ধারিত করে, মানে অ্যাকর্ডিং টু দ্য চাইল্ড অনুযায়ী সেটা ঠিক করে, সেটা কী করতে হবে, তাকে সেই লক্ষ্য যাতে সে পূরণ করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। সেই ব্যবস্থা যদি, কারণ শিশুদের যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এই আলোচনার কোনো দাম থাকবে না। কারণ লক্ষ্য মানে সে নিজে থেকে যেটা হতে চায় সেটা করার জন্য তাকে কিন্তু হেল্প করতে হবে, এইটা খুব জরুরি তাদের ক্ষেত্রে। 7 নম্বর পয়েন্ট, আত্ম আবিষ্কারের সুযোগ। আত্ম আবিষ্কার মানে নিজের প্রবলেম নিজে থেকে আবিষ্কার করা, কিংবা আমি যেই প্রবলেমটায় পড়েছি সেটা থেকে কী করে বেরিয়ে আসবো, সেই ব্যাপারটা আবিষ্কার করাই হচ্ছে আত্ম আবিষ্কার। দেখো, একজন শিশু যখন স্কুলে যায়, সেই স্কুলে যাওয়ার পরে বাড়ির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু স্কুলে গিয়ে পায় না। আমি তোমাদেরকে আগেও বলেছি যে দেখা গেল সে বাড়িতে গোটা একটা ডিম খায়, সঙ্গে কেক খায়। তাকে হয়তো টিফিনে কোনো দিন তার মা শুধু ডিমটা দিয়েছে, পাশের এক বন্ধুর এনেছে কেক, তাহলে তো তার ইচ্ছা করবে যে কেকটার ডিমটা একসঙ্গে খাওয়া, কিন্তু সে কি পাবে? সে পাবে না। তাহলে সেই মুহূর্তে এই প্রবলেমটা কি করে সলভ করা যাবে সেটা তাকে নিজেকে তৈরি করতে হবে, মানে নিজেকে ভাবতে হবে, তবেই হবে আমাদের এই আত্ম আবিষ্কার। শিশুরা নিজের আত্মাকে নিজে আবিষ্কার করবে নিজে থেকেই। যখনই সে অ্যাকচুয়ালি যত সে সোশ্যালাইজ হবে তত নিজে থেকেই তার আত্ম আবিষ্কার চলে আসবে। কিন্তু এই আত্ম আবিষ্কার সবসময় সব শিশুর মধ্যে আসবে না। কিছু কিছু শিশু কী করে, যে জোর করে ছিনিয়ে নিতে যায়, টিফিন কারিয়ে নেবে। তাহলে শিক্ষক মহাশয়কে বা অভিভাবককে, তার বাড়ির যে অভিভাবক আছে কিংবা তার স্কুলের যে টিচার আছেন, তাদেরকেও একটু সচেতন থাকতে হবে এই আত্ম আবিষ্কার যাতে শিশুরা নিজে থেকে করে, যাতে সে পাশের স্টুডেন্টের ছেলেটির বা বন্ধুটির খাবারটি না কাড়িয়ে নিতে চায়, সে যাতে বলে আরে বাবা ঠিক আছে, আমি আজকে এইটা এনেছি, আমি এটাই আমাকে খেয়ে থাকতে হবে। এই ব্যাপারটা যাতে তাদের মধ্যে আসে সেই দিকে খুব নজর রাখতে হবে। 8 নম্বর পয়েন্ট, পরিবর্তন জীবনের অঙ্গ। দেখো, পরিবর্তনই জীবনের অঙ্গ। পরিবর্তন জীবনের অঙ্গ সেটা আমরা জানি, আমরা এখন বড় হয়েছি। কিন্তু একটা বাচ্চা শিশু যখন ক্লাসে আসে, প্রথম স্কুলে আসে, সে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। কারণ সে এতদিন বাড়িতে, কারণ এখন সবই নিউক্লিয়ার ফ্যামিলি, ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি, একান্নবর্তী পরিবার এখন আমাদের মধ্যে খুব কম আছে। তাহলে সেই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে যখন একটা স্টুডেন্ট আসে, একটা বাচ্চা আসে স্কুলে, সে বাড়ির মতন করে সব কিছু পেতে চায়, ঠিক আছে। কিন্তু স্কুল ফার্স্ট স্টেজ একটা ছেলেকে সোশ্যালাইজ করা, সে কিন্তু সোশ্যালাইজ হয় এই স্কুল থেকে এসে। কারণ আমি তোমাদেরকে আগেই আমি টিফিনের এক্সাম্পলটা দিয়েছি। তাহলে সেই টিফিনের সে যখন আত্ম আবিষ্কার করবে, দিয়ে যখন দেখবে হ্যাঁ আমার বাড়ির জীবন আর স্কুলের জীবনের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা, এই পরিবর্তনশীল জীবনটাকে তাকে স্বীকার করে নিতে শেখাতে হবে, ঠিক আছে। যে না, আমি বাড়িতে বাড়ির মতন, স্কুলের মতন, টিউশনে যখন যাব টিউশনের মতন, বা বাইরে যখন খেলতে যাব তখন সেই খেলার মাঠের মতন। সেখানে আমি যেটা চাইছি সেটা আমি নাও পেতে পারি। সেই পরিবর্তন জীবনটাকে তাদেরকে অ্যাকসেপ্ট করতে শেখাতে হবে। এইটি আমাদের শিক্ষকদের এবং সেই বাড়ির অভিভাবকদের খুব একটি
দায়িত্বশীল কাজ। এরপর আমরা পড়ব প্রাণবন্ততা ও মাধ্যমিক স্কুলের শিশু, কিভাবে তাদেরকে প্রাণবন্ত রাখা যায় সেই ব্যাপারে। দেখো, আমরা সব জায়গাতেই বলি কি শিশুদেরকে প্রাণবন্ত রাখতে হবে, স্টুডেন্টদেরকে প্রাণবন্ত রাখতে হবে। তারা যত প্রাণোচ্ছল থাকবে, যত প্রাণবন্ত থাকবে, তত তারা পড়াশোনার প্রতি বেশি আগ্রহ দেখাতে পারবে, তারা ভালো করে শিখতে পারবে, তারা ভালো করে জানতে পারবে। কিন্তু মাধ্যমিক স্টেজটা একটা এমন স্টেজ যেখানে একটা বাচ্চা বা যেখানে একটা ছেলে বা মেয়ে সে কী করে, ফার্স্ট কোনো বোর্ড এক্সাম দিতে যায়। মানে যেই এক্সামটা তাকে সে এতদিন একটা আলাদা আবহাওয়ায় গিয়ে তাকে এক্সাম দিতে হবে, কারণ এতদিন যতগুলো এক্সাম সে দিয়ে এসছে সমস্ত এক্সামগুলো সে কিন্তু বিদ্যালয়ের পরিসরের মধ্যে দিয়েছে, নিজের স্কুলের মধ্যে দিয়েছে, কিন্তু সে ফার্স্ট অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। তারপর সেই একটা চাপ একটা থাকে তাদের মধ্যে, তাছাড়া একটা পড়াশোনার একটা টেনশন থাকে, একটা প্রেশার থাকে। সঙ্গে তার পাশাপাশি এই মাধ্যমিক স্টেজ থেকে আমাদের স্টুডেন্টের জীবনে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আসতে শুরু করে। আমরা জানি এটা ঝড়ঝঞ্ঝার সময়। তাহলে যখন এই দুটো একসঙ্গে যখন কোলাবোরেটলি তখন আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, যে একদিকে শিক্ষাটাকে খুব প্রেসার এসছে, সঙ্গে আমার অ্যাডোলেসেন্ট চলে আসতে শুরু করেছে। তাহলে অ্যাডোলেসেন্ট যখনই আসবে তখনই কি হবে, তাদের মধ্যে নিরাপত্তার চাহিদা বাড়বে, তাদের মধ্যে আত্মসক্রিয়তার চাহিদা বাড়বে, আত্মপ্রতিষ্ঠার চাহিদা বাড়বে, সামাজিক চাহিদা বাড়বে। তাহলে এই সব চাহিদাগুলো বাইরে থেকে কিন্তু এতদিন কিন্তু তাদের পড়াশোনার উপরে এই সব চাহিদাগুলো থাকেনি, ঠিক আছে? এই চাহিদাগুলো এবার আস্তে আস্তে তাদের মধ্যে আসতে শুরু করেছে। তাহলে এই দুটোকে একসঙ্গে সমান্তরালে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা খুব ভাইটাল জায়গা। যদি আমরা দুটোকে একসঙ্গে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু শিশু একাকিত্ব বোধ করবে, ছেলেরা আমাদের স্টুডেন্টরা একাকিত্ব বোধ করবে। আর আমরা জানি যখনই একটা স্টুডেন্ট একাকিত্ব বোধ করবে তখন কিন্তু সে অন্যদিকে ডাইভার্স হয়ে যেতে পারে, তার মনটা অন্যদিকে চলে যেতে পারে। আমাদেরকে সেই কন্ট্রোল করতে হবে, আমাদের যে অন্যদিকে যে চলে যাচ্ছে সেই ব্যাপারটা আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে কন্ট্রোল করতে হবে। তাই মাধ্যমিক স্তরে যে যে শিক্ষক বা অভিভাবকরা আছেন তাদেরকে কিন্তু খুব নিপুণতার সঙ্গে দেখতে হবে যে তাদের স্টুডেন্ট যাতে একাকিত্ব বোধ না করে, আমাদের স্টুডেন্ট যাতে সামাজিক দিকগুলোর সঙ্গে সঙ্গে অ্যাডোলেসেন্সের সঙ্গে সঙ্গে শিক্ষাকে সঙ্গ নিয়ে জীবনে উন্নতির দিকে এগোতে পারে। এই সব দিকগুলো যদি আমরা সমানভাবে দেখতে পারি তখন কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রাণবন্ত হবে, সে ঠিকঠাক এগোতে পারবে। যখন তার চাহিদাগুলো সব ফুলফিল হবে তখন সে নিজেই পড়াশোনার দিকে মনোযোগী হতে পারবে, সে সব কিছু নিজে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাতে আমাদের স্টুডেন্টের মধ্যে ডেভেলপমেন্ট আসবে। ঠিক আছে, এরপরে আমরা একটি নতুন ব্যাপারে পড়তে যাচ্ছি, সেইটি হলো পাঠ্যপুস্তক। তোমরা দেখতেই পাচ্ছ পাঠ্যপুস্তক বা টেক্সট বুক। তোমরা জানো যে আমাদের পঠনের উপরে এই পাঠ্যপুস্তক বা টেক্সট বুকের একটা খুব বড় গুরুত্ব আছে। দেখো, পাঠ্যপুস্তক এটা কিন্তু খুব একটা ভাইটাল জায়গা আমাদের স্কুল জীবনে। আমরা জানি আমাদের বই যখন নতুন নতুন বই, নতুন ক্লাসে যখন আমরা উঠতাম, নতুন নতুন বই পেতাম, সেই জায়গাগুলো আমাদের খুব মজার হতো। সেই নতুন বইয়ের গন্ধ শোকা দারুণ ব্যাপার। কিন্তু এই পাঠ্যপুস্তকের আমাদের জীবনে, আমাদের স্টুডেন্ট জীবনে একটা খুব বড় প্রভাব আছে। কারণ আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যা পরিকাঠামো বা অর্থনৈতিক পরিকাঠামো, তাতে আমরা স্টুডেন্টদেরকে সরকারিভাবে বেশি রেফারেন্স বই দিতে পারি না, যে তারা বিভিন্ন রেফারেন্স বই থেকে তথ্য সংগ্রহ করে সেখান থেকে লিখতে পারবে, তেমন কিন্তু আমাদের খুব একটা ব্যবস্থা নেই। তাহলে আমাদের স্টুডেন্টকে মেন নির্ভর করতে হয় পাঠ্যপুস্তকের উপরে, যেটা টেক্সট বুক। ঠিক আছে, টেক্সট বুক যদি ধরা যায়, আমাদের ফার্স্ট টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালসের ফার্স্ট আসবে এই টেক্সট বুক। কারণ কি, আমরা টিচিং লার্নিং মেটেরিয়ালস হিসাবে কী জানি, যে এই মেটেরিয়ালসটা আমাকে লার্নিং করতে হেল্প করে। তাহলে সবচেয়ে বেশি হেল্প করে কে? এই টেক্সট বুক আমাদের পঠন পাঠন জীবনে। কারণ আমি কতটা পড়বো, কিভাবে পড়বো, বিষয়বস্তুর কী আলোচনা আছে, সব কিছু আমি কোথায় পাই? এই টেক্সট বুকে পাই। তাহলে টেক্সট বুক একটা খুব ভাইটাল জায়গা। আমাদের পঠন পাঠনের একটা প্রধান ব্যাপারই হচ্ছে আমাদের টেক্সট বুক। তাহলে এই টেক্সট বুক সম্বন্ধে আমাদেরকে ভালো করে পড়তে হবে। আমি আরও ভালো করে আমরা এখনই বলবো পরবর্তীকালে যে কিভাবে আমাদের আদর্শ টেক্সট বুক রচনা করা দরকার,
কিংবা এইসব ব্যাপারে আমি আরও ডিটেলস আলোচনা করব। তাহলে এই হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক কিন্তু সুন্দরভাবে একটি বই, যেটি থেকে আমি সমস্ত আমার নলেজ পাই। টেক্সট বুক আকর্ষণ দেওয়ার কথা, টেক্সট বুকের ফন্ট কেমন হওয়া উচিত, মানে অক্ষর কেমন হওয়া উচিত, সব কিছু কিন্তু আমি এবারে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এবারে আমি নেক্সটে যাচ্ছি। এখানে আমরা আদর্শ পাঠ্যপুস্তকে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আমি মোটামুটি 10টি ভাগে এগুলোকে ভাগ করেছি। এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে জানতে হবে। 1 নম্বরে কি আছে, পাঠ্যপুস্তক হবে শ্রেণী অনুযায়ী, মানে যেমন 5-এর পাঠ্যপুস্তক 5-এর অনুযায়ী হবে, 6-এর পাঠ্যপুস্তক 6 অনুযায়ী হবে, মানে ওয়েটটা হবে সেই শ্রেণী অনুযায়ী। পাঠ্যপুস্তকের 2 নম্বর পয়েন্টে কি আছে, উদ্দেশ্য ভিত্তিক পাঠ্যপুস্তক হবে। উদ্দেশ্য, প্রত্যেকটা পাঠ্যপুস্তকে একটি নির্দিষ্ট করে উদ্দেশ্য থাকবে। 3 নম্বরে কি আছে, শিক্ষার্থীর চাহিদা ও আগ্রহ অনুযায়ী পাঠ্যপুস্তকগুলোকে আমাদেরকে রেডি করতে হবে, থাকবে আর কি। 4র্থ পয়েন্টে কি আছে, এর বিষয়বস্তু সুনির্দিষ্ট হয়। প্রত্যেক পাঠ্যপুস্তকের বিষয়বস্তু যাতে নির্দিষ্ট থাকে, যাতে হ্যাপাজার্ড না হয়, উল্টোপাল্টা বিষয় যাতে পাঠ্যপুস্তকের মধ্যে না ঢোকে। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, এতে থাকবে ধারাবাহিক পাঠ্যসূচিগুলো পরপর সাজানো থাকবে। 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, পাঠ্যপুস্তকে থাকবে প্রয়োজনীয় চিত্র, ছবি যেগুলো দরকার পাঠ্যপুস্তকে সেগুলো দিতে হবে, অবাঞ্ছিত ছবি দেওয়া চলবে না। 7 নম্বরে কি আছে, কঠিন ও নতুন শব্দের ব্যাখ্যা। তোমরা দেখবে যে নিচে অনেক সময় নিচে লাল করে লেখা থাকে, নতুন শব্দের ব্যাখ্যাগুলো দেওয়া থাকে, সেগুলো দিতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে। 5 নম্বর পয়েন্টে কি আছে, পাঠ্যপুস্তক হবে স্পষ্টভাবে ধারাবাহিক লেখা, যাতে স্পষ্ট স্টুডেন্টরা বুঝতে পারে কেমন ভাবে ছাপা হবে। 6 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, বানান নির্দিষ্ট লাইন থাকবে, মানে বানান যাতে নির্ভুল হয়, যেগুলো দরকার লাইন সংখ্যা সেগুলো দিতে হবে। পাতাতে যতগুলো লাইন থাকবে ততগুলোই যাতে লাইন থাকে, কোন একটা পাতাতে 12টা লাইন, কোন একটা পাতাতে 15টা লাইন, এই ব্যাপারটা যাতে পাঠ্যপুস্তকের মধ্যে না করে লেখা থাকে, নতুন থাকবে, ব্যাখ্যাগুলো দেওয়া থাকে, সেগুলো দিতে হবে পাঠ্যপুস্তকের মধ্যে। এবং বইয়েতে প্রত্যেকটা পাতাতে লাইন সংখ্যা নির্দিষ্ট থাকবে। 10 নম্বর শেষ পয়েন্ট, সুন্দর ও পরিমার্জিত মূল্য। সুন্দর, পাঠ্যপুস্তকের যে কভার পেজ সেটা অবশ্যই সুন্দর হতে হবে, যাতে সেই পেজ দেখে স্টুডেন্টরা অ্যাট্রাক্টেড হয়। আর মূল্য, যে দামটা, সেটা যাতে ঠিকঠাক থাকে, একটা বোম্বাস্টিক দাম যাতে পাঠ্যপুস্তকে তৈরি করা না হয়। তাহলে ঠিকঠাক মূল্য এবং সুন্দর পাঠ্যপুস্তক আমাদেরকে রেডি করতে হবে। এগুলো হলো আদর্শ পাঠ্যপুস্তক। তাহলে আজকে আমরা কী কী বিষয়ে পড়লাম, লুক্কায়িত পাঠ্যক্রমের সংজ্ঞা দেখেছি আমরা, লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো দেখেছি। তারপরে নেক্সট আমরা পড়েছি শিশুদের প্রাণোচ্ছলতা, আমরা কি করে শিশুদেরকে প্রাণোচ্ছল রাখবো সেই সূত্রগুলো পড়েছি। নেক্সট পড়েছি আমরা মাধ্যমিক স্তরের শিশুদের কি করে আমরা প্রাণবন্ত রাখবো সেই ব্যাপারগুলো পড়েছি। আর কি পাঠ্যপুস্তক পড়েছি এবং আদর্শ পাঠ্যপুস্তক কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারগুলো পড়েছি। এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।